সর্বাধুনিক চিকিৎসার মাধ্যমে বাংলাদেশ ক্যান্সার জয় করলেও এই ২৫ সালে এসেও বিনা চিকিৎসায় লক্ষাধিক মানুষ ক্যান্সারের কাছে হার মানছে। কারণ ক্যান্সার সম্পর্কে যে ধারণা থাকবার কথা সেটি আসলেও মানুষের মধ্যে সঠিকভাবে নেই। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ক্যান্সারের একেবারে সাধারণ বিষয় আশায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেড ক্যান্সার হসপিটাল ও স্পেশালাইজড সেন্টার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমিও এখন টিভির দর্শক এবং সব দর্শকদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, একেবারে শুরুতে জানতে চাই যে ক্যান্সার সম্পর্কে একটি শ্রেণীর হয়তো ধারণা স্পষ্ট আছে, যারা উচ্চবিত্ত, সচেতন, অনেক চিকিৎসকদের মধ্যেও তারা রোগী হচ্ছেন, কিন্তু একেবারে লেম্যান যারা জানেই না, হঠাৎ করে হয়তো জানছে, তাদের ব্যাপারে আপনি ক্যান্সার বিষয়টাকে কিভাবে পরিষ্কার করবেন? আচ্ছা, আমি চেষ্টা করছি এভাবে বোঝানোর জন্য যে আমাদের শরীরটা কতগুলো কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো প্রথমে হয় কি একটা অর্গান ক্রিয়েট হয় আল্লাহর হুকুমে। এই অর্গান বলতে আমি বুঝাই, যেমন ধরেন হার্ট একটা অর্গান, লাংস একটা অর্গান, ব্রেইন একটা অর্গান, ফুসফুস একটা অর্গান, স্টোমাক একটা অর্গান। এই অর্গানগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার কোষ, লক্ষ লক্ষ কোষ থাকে। এই কোষগুলোর মধ্যে কোনো একটা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি অথবা বেড়ে যাওয়া, এইটার ফলে হয় কি ওইখানে একটা চাকা, পিণ্ড বা টিউমারের সৃষ্টি হয়। এই টিউমারটাই আলটিমেটলি আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করবো, এটার মধ্যে ওই সেলগুলো যখন আমরা ক্যারেক্টারাইজ করে দেখবো যে ওর মধ্যে পরিবর্তনটা ক্যান্সারের জন্য, তখনই এটাকে ক্যান্সার বলা হয়। সুতরাং সাধারণ লোককে যদি বুঝিয়ে বলি, তাহলে বলতে হবে যে শরীরের কোথাও অনিয়ন্ত্রিত কোনো কিছু বৃদ্ধি পাওয়া, এটাই হচ্ছে ক্যান্সারের একটা বোঝার উপায় আর কি। মানে আমরা অনেকে টিউমার বলি, আসলে টিউমার মানে কি একটা জায়গা বেড়ে যাওয়া, একটা মাংসপিণ্ড, একটা চাকা, একটা গোটা, এই ধরনের কোথাও সৃষ্টি হওয়া, এটাই সাধারণ মানুষ ক্যান্সার হিসেবে বুঝে। কিন্তু ক্যান্সার মানে হচ্ছে ওই টিউমার আক্রান্ত যে জায়গাটা আছে অথবা অর্গানটা আছে, ওই জায়গার অনিয়ন্ত্রিত বৃদ্ধি। মানে আমাদের বৃদ্ধিটার একটা নিয়ন্ত্রণ আছে। ধরেন আমরা একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তখন সে কতটুকু লম্বা হবে এটা ঠিক করা আছে, তার হাতটা কত লম্বা হবে এটা ঠিক করা আছে আল্লাহ পাকের হুকুমে, তার চোখটা কেমন হবে ঠিক করা আছে। কিন্তু ক্যান্সার যখন আক্রমণ করবে, এটার আর নিয়ন্ত্রণ থাকবে না। তখন তার অ্যাবনর্মালি দাঁতটা বড় হয়ে যাবে, তার অ্যাবনর্মালি নাক বড় হয়ে যাবে, অ্যাবনর্মালি ব্রেনের মধ্যে একটা জায়গা বড় হয়ে যাবে, অ্যাবনর্মালি স্টোমাকের মধ্যে একটা জায়গা বড় হয়ে যাবে। এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, এটাই হচ্ছে ক্যান্সার। কিন্তু স্যার, এই টিউমার ছাড়াও অন্য কোনো ফর্মেও তো ক্যান্সার আসলে হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। আমরা আলোচনায় যখন যাবো আরও বুঝাবো। এটা আমি বললাম অ্যাকচুয়ালি সলিড টিউমারের কথা, যেগুলো আমাদের শরীরে বাইরের থেকে বোঝা যায়। কিন্তু আমাদের শরীরে কিছু জায়গা আছে আমরা দেখতে পারি না, যেমন রক্ত। আমরা কিন্তু রক্তটা দেখতে পারি না, রক্ত অনবরত চলাচল। এই রক্তেও কিন্তু অনেক ক্যান্সার হয়। এই রক্তের ক্যান্সারগুলো কিন্তু আপনি সাধারণত ওইভাবে বুঝবেন না, বাট রক্ত ক্যান্সারেরও একটা পর্যায়ে এরকম টিউমার, মানে গলায় গোটা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা কোথাও একটা রক্তক্ষরণ হওয়া, এই ধরনের সম্ভাবনা বা ব্যাপার কিন্তু রক্ত ক্যান্সারের ক্ষেত্রেও ঘটে। সুতরাং আপনার দেখার বাইরেও দুই ধরনের, দেখার বাইরেও এই ব্যাপারটা হইতে পারে যে আমি কোথাও কোনো গোটা চাকা পিণ্ড দেখছি না, কিন্তু তারপর আমার রক্তে এমন একটা পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনটা রক্তের মধ্যে যে কোষগুলো আছে, ওই কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধি। স্যার, জানতে চাই যে একটা মানুষের যখন ডায়াবেটিস হচ্ছে, উচ্চ রক্তচাপ বা অন্য যে কোনো রোগ, সেটা উনি যত সহজে ওয়েলকাম করে বা নিয়ে ফেলে, ক্যান্সার হবার ক্ষেত্রে কিন্তু উনি রিচেক করতে চায় এবং উনি এটাকে ডিনাই করতে চায় যে আসলে তার ক্যান্সার হয়নি। মানে এটি আসলে কেন ঘটে? আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আমরা ক্যান্সার আর্লি ডিটেকশনের জন্য যতগুলো প্রতিবন্ধকতা আছে, তার মধ্যে ডিনায়াল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। যখনই এই ধরনের টিউমার, যেগুলো আমি বললাম বা আমি আরও কিছু লক্ষণের কথা বলবো, এগুলো কারোর মধ্যে যখন হয়, তখন তার মাথায় প্রথমেই আসে যে আমার ক্যান্সার কিনা, এইটা একটু আসে। আসার পরে তার মাথায় আসে যে না, আমার এটা ক্যান্সার না, আমি এটা প্রমাণ করতে চাই, বা ডাক্তারের মাধ্যমে হোক, নিজের মাধ্যমে হোক, যে আমার ক্যান্সার না, আমার কেন ক্যান্সার হবে, আমার তো ক্যান্সার হতে পারে, আমার বংশগত কারণ। হ্যাঁ, যার জন্য আমি কিছু করি না। সুতরাং করে কি, এই যে ডিনায়াল থেকে যে আমার ক্যান্সার, এটা মানে না, এটা হলো প্রাথমিক পর্যায়ে। তারপর যখন ডাক্তারদের কাছে আসে, আমরা যখন ইনফরমেশনটা দিই, তখন আরও মানে না, তখন আরও রেগে যায় যে না, আমি বাংলাদেশের ডাক্তাররা ভুল বলছে, আমি একটু বিদেশে যাই, আমার ক্যান্সার না। তারপরে যখন আমরা বায়োপসি করে তার রিপোর্টটা তাকে দিই, তখনও সে বিশ্বাস করে না। সে বলে যে না, আমার মনে হয় যে বায়োপসিটা বাংলাদেশে তো পরীক্ষা নিরীক্ষা ভুল হয়, এটা বোধহয় ভুল, আই ওয়ান্ট টু রিচেক ইট। এই যে প্রক্রিয়াগুলো, প্রথমে সে নিজে অনুমান করে দেরি করলো, এটা 2 মাস 3 মাস এই করতে করতে কাটায় ফেলে। কিন্তু স্যার, এটাও হয় কিনা যে
ধর্মীয় কোনো কারণ বা কোনো ধরনের মিথ সে মনে করে যে হয়তো আমি কোনো পাপ করেছি, আমি কোনো অন্যায়ের ভিতরে আছি, এটার মানে কোনো একটা ফলাফল স্বরূপ বা পরিণতি স্বরূপ হয়তো সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন, এটা হয় কিনা স্যার মনে করেন? এক ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমাদের যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে ধর্মীয় যে চিন্তাভাবনা আমাদের বেশিরভাগ লোকের মধ্যে যেটা আছে, আমরা সবসময় ধর্ম দিয়ে আমাদের যে কোনো কিছু রিজনিং করার চেষ্টা করি। তো কারো যদি অসুখ হয়, সে বা তার আশেপাশের লোক, হ্যাঁ সে তো ওইরকম একটা অপরাধ করেছে, তার জন্য তার এই রোগটা হয়েছে। এই কথাটা কিন্তু সমাজে ব্যাপকভাবে প্রচলিত, যেটা আমি মনে করি যে আজকের এই টকের মাধ্যমে আমাদেরকে এটা পরিহার করা উচিত। কারণ আমার দেশে যদি আমি ভেজাল খাবারের কারণে ক্যান্সারে আক্রান্ত হই, সেটি তো আর আমার কোনো পরিণাম স্বরূপ তো আছে না। স্যার এখন আপনার কাছে জানতে চাই যে এই যে ক্যান্সার যে হলো, সে ডিনাই করুক বা কোনো একটা অভিশাপ যাই মনে করুক না কেন, সে নিজে থেকে কিভাবে কনফার্ম হবে? মানে প্রাইমারিলি কোনোভাবে কনফার্ম হতে পারে কিনা, বা আপনারা কখন তাকে কনফার্ম করেন, কেমন সময় লেগে যায়? আচ্ছা, আমি যেটা টিপস দিব সেটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু সবসময় কিছু না কিছু অসুস্থ হই, টুকটাক অসুখ বিসুখ হয় না এমন কারণ নাই। কিন্তু কোনো অসুখ আমাদের রেজিস্টার্ড ডাক্তার, যারা এমবিবিএস ডাক্তার আমি বলবো, অথবা আমাদের যে হাসপাতাল, এখানে লোকটা আসলো তার একটা অসুখের জন্য, সে ডাক্তারের অ্যাডভাইস মতো ওষুধ নিচ্ছে, বাট 15 দিনে তার রোগটা ভালো হচ্ছে না। দিস ইজ দি ফার্স্ট টিপস আই ওয়ান্ট টু গিভ ফর এনি ডিজিজ, ইট মে বি ক্যান্সার। কারণ আমরা আমাদের পরিসংখ্যান আছে যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো ভর্তি হয় নর্মালি অন্যান্য রোগ নিয়ে, তাদের 40% কিন্তু আলটিমেটলি ক্যান্সার হিসেবে প্রতিভাত বা ডায়াগনোসড হয়। 40% অলমোস্ট। সুতরাং আপনার যখনই কোনো অসুখ 15 দিনের মধ্যে ভালো হবে না, তখন আপনাকে একটু ভাবতে হবে। আমি বলি না এটা ক্যান্সার, আতঙ্কিত হওয়ার কারণ নেই, ভেবে আপনাকে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। বাট স্পেসিফিক্যালি আমি যদি বলি, তাহলে ধরেন গলার শব্দ বসে যাওয়া, ভালো হচ্ছে না, তারপর আরেকটু কনফার্ম করা, তারপর হচ্ছে শরীরে কোথাও কোনো গোটা, চাকা, পিণ্ড, দলা, ক্ষত, এগুলো হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, বরং বাড়ছে। তারপর হচ্ছে কি কাশি হচ্ছে, খুসখুসে কাশি। আমাদের দেশ কাশির দেশ, টিভিতে কাশি হয়, এমনি কাশি হয়, কিন্তু আমরা ইগনোর করি। বাট কোনো কাশি 15 দিনে যদি ভালো না হয়, প্লিজ অন্তত একটা এক্সরে চেস্ট করুন। তারপরে এবার আপনি আসেন অস্বাভাবিক রক্তক্ষরণ, দাঁতের মারি, পায়খানার সাথে, পেশাবের সাথে, বা আমাদের মা বোনদের যে মাসিকের রাস্তায় অথবা মাসিকের সাথে যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, স্বাভাবিক রক্তক্ষরণ নিয়ে চিন্তা করার দরকার নেই, মাসিকের রক্তক্ষরণ এটা কোনো ব্যাপার না। তারপর হঠাৎ করে ওজন কমে যাচ্ছে একটা লোকের, তাকে মাথায় আনতে হবে যে ওজনটা কেন কমছে। তারপরে দেখা যাচ্ছে তার খিদা লাগে না, অরুচি হচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, এই ধরনের। তারপরে দেখা যাচ্ছে তার জ্বর হচ্ছে, ঘন ঘন জ্বর হচ্ছে, ফেটিক, তারপরে তার ভালো লাগতেছে না। তারপর অনেক সময় আনএক্সপ্লেইন ব্যথা হচ্ছে, বিশেষ করে আমাদের পুরুষদের, আমি পরে আসবো, প্রোস্টেট ক্যান্সার বলে একটা রোগ আছে, অনেক সময় পিঠে ব্যথা হয়, সে ইগনোর করে, তো বুঝতে পারে না। সুতরাং কারো যদি আনএক্সপ্লেইন ব্যথা হয়, এটাও ক্যান্সারের একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে উল্টা, আমাদের মা বোনদের বয়স যাদের 50-এর উপরে, তারা হঠাৎ করে দেখে যে তার একটু ওজনটা বেড়ে যাচ্ছে, তো পেটে অসুবিধা, তারপরে রান্না করতে গেছে কেমন জানি একটু পেট ভারবার লাগে। এগুলো কি আমাদের মেয়েদের যে ওভারিয়ান অথবা ইউটেরাইন ক্যান্সার, এটাতে পেটে পানি জমে, এই পানি জমার জন্য তার ওজন বেড়ে যায়, কিন্তু সে এটাকে প্রথমে বুঝতে পারে না। সুতরাং এনি চেঞ্জ দেন দি নর্মাল অ্যান্ড নট রিজলভিং উইদিন 15 ডেজ, আমার মনে হয় যে আমাদেরকে একটু ভাবতে হবে। আপনি যেটি বলছিলেন যে 40% রোগী এইভাবে বের হচ্ছে, কিন্তু এমবিবিএস পাস যারা করেছেন, যারা কমিউনিটি হেলথ ক্লিনিকে আছে বা একেবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের কোনো ডিগ্রি ক্যান্সারের বিষয় নেই, তাদের সেই ওরিয়েন্টেশনটা মাথায় আছে কিনা, বা সেটি আপনারা কোনো সোসাইটি বা আপনারা কোনোভাবে দিয়েছেন কিনা যে একটু সন্দেহ করা তিনি ক্যান্সারের পেশেন্ট কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় আমাদের কোর্স কারিকুলামে আমরা কিছুটা কভার করি, আমরা কিন্তু কিছুটা ট্রেনিংও দেই আমাদের ডাক্তারদেরকে। ইভেন আমাদের যেটা জাতীয় ক্যান্সার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা, ওইখানে ইভেন আমি মনে করি আমাদের এই যে আজকের আলোচনা এবং আমাদের বিভিন্ন প্রিন্টিং মিডিয়াতে আমরা কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের ডাক্তারদের জন্য দিই, যেটা আমি আজকে শুরুতেও বলেছি যে কিভাবে একটা পেশেন্টকে আমরা অযথা ধরে না রেখে তার সাসপেক্ট করে আমরা রেফার করতে পারবো। এই ট্রেনিংটা কিন্তু আমার বর্তমান যে ট্রেনিং কারিকুলাম আছে এটাতে কিন্তু আছে। বাট আমি মনে করি এটা রিভিউ করা উচিত, আরও যাতে পর্যাপ্তভাবে, আরও যাতে ইফেক্টিভভাবে আমাদের কোর্স কারিকুলাম এবং আমাদের
প্রান্তিক পর্যায়ে যেসব ডাক্তার ভাইরা কাজ করেন তাদের জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, এটা আমি মনে করি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য যেটা, যে প্রান্তিক পর্যায়ে এই রোগটা আপনি সাসপেক্ট করলেন কিন্তু এটা ডায়াগনোসিসের ব্যবস্থা খুব কম। ধরেন পঞ্চগড়ের একটা আমার ডাক্তার ভাই কাজ করলো, সে সাসপেক্ট করলো যে এটা একটা ক্যান্সার হতে পারে, কিন্তু ওইখানে বায়োপসি নাই। এখন সেই রুগীটাকে বলা হলো আপনি ঢাকায় যান, তার টাকা নাই, পয়সা নাই, সে আসতে পারতেছে না। সাপোজ তার প্রোস্টেট ক্যান্সার, যদি সে বায়োপসিটা ওইখানে করতে পারতো তাহলে একটা খাওয়ার ওষুধ দিলে কিন্তু সে ভালো হয়ে যেত। তো ওই যে সে যে ঢাকা আসার প্ল্যান করছে, এই প্ল্যানিংয়ে তার যে চিন্তা, টাকা জোগাড় করা, এটাই তো সে 1 মাস 2 মাস পিছিয়ে গেল। শেষ। ইভেন অনেকে গিভ আপ করতেছে যে না, আপনি যাই বলেন আমার ক্যান্সার, আমি মরলে এমনি মরবো, কিন্তু আমার পক্ষে যে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না। সুতরাং আমার ডাক্তার ভাইদেরকে যারা প্রান্তিক পর্যায়ে কাজ করে ওদেরকে ট্রেন করার পাশাপাশি ওদের জন্য ফেসিলিটিস ডেভেলপ করতে হবে, যাতে তারা ওইখানে রোগীদের জন্য আরও সার্ভ করতে পারে, আরও কাজ করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমি আসলাম ওমান প্রবাসী। ওমানে গেছি 11 বছর হয়। 11 বছর পর টনসিল হয়েছিল গলার ভিতরে, অপারেশন করেছি, আবার অপারেশন করে চলে গেছি ওমানে। 3 মাস পর এরপর দেখা যাচ্ছে ক্যান্সার দেখা যাচ্ছে। এবার আসা করি বাংলাদেশ, কোনো কিছু খাইতে পারি না। আমার 1 মাস শুধু জুস খাই থাকতে হয়েছে, 1 মাস 2 মাস। থেরাপি দিছি 8টা, আর লেটো থেরাপি দিছি 16টা। সেইখানে আমার পুরো মিলে যাতে বলছিল 40 লাখ টাকা যাবে। আর বাংলাদেশে আসছি 12 থেকে 13 লাখ টাকার মধ্যে হয়ে গেছে আমার চিকিৎসা ইনশাআল্লাহ। শুনছিলাম ওমান প্রবাসী একজন ক্যান্সার যোদ্ধার কথা। স্যারের কাছে জানতে চাইবো যে প্রবাসীদের মধ্যে যে বাংলাদেশে চিকিৎসা নেবার প্রবণতা, যেমন আমরা আপনারই কিছু রোগীর কাছে শুনছি, এটি কি এমন যে তাদের অনেক খরচ হচ্ছে তাই আসছেন, নাকি তারা আসলে চিকিৎসা পেয়ে আরোগ্য লাভ করছেন? কোন জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমার মনে হয় এখানে 2টা ব্যাপার আছে যেটা আমরা অনেকেই জানি না। আসলে আমাদের দেশের বাইরে বেশিরভাগ উন্নত দেশে অথবা আমাদের মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আপনার চিকিৎসা ব্যবস্থাটা একটু জটিল। ওইখানে অ্যাক্সেস পাওয়াটা বড় কঠিন, কারণ ইন্স্যুরেন্সের কভারেজ লাগে বা ওদের কোম্পানি ইনশিওর্ড হওয়া লাগে, নাহলে কিন্তু চিকিৎসা পায় না। যাদের আছে তারাও যে খুব দ্রুত সিরিয়াল পাচ্ছে ব্যাপারটা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের, যদি আমি আমাদের প্রবাসী ভাইদের মধ্যে যারা ওখানে আমাদের জন্য আসলে আমাদের রেভিনিউ পাঠাচ্ছেন অনেক কষ্ট করে, ওনাদের অনেকের কিন্তু আসলে ওই পর্যায়ে নলেজ দিয়ে রিচ করতে পারে না যে ওর রোগটা কি এবং ওই রোগের জার্নিটা কী হবে। ওই ডাক্তারদের সাথে কমিউনিকেশনের জায়গাটা, ভাষাগত একটা সমস্যা ওদের জন্য হয়ে যায়। এই 2টা কারণে, একটা হচ্ছে তাদের অ্যাক্সেসটা সবসময় তারা পায় না, আর দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত সমস্যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট ইনকমপ্লিট রেখেই আমাদের কাছে আসতে বাধ্য হয়। এইটা হচ্ছে মেইন জার্নি। আর এর বাইরে অনেকে নিজে থেকে, ওরা হয়তো বলছে যে তোমার চিকিৎসা আমরা করবো, কিন্তু ও যখনই শুনে আমার ক্যান্সার, ওর ধারণা যে আমি তো মারা যাবো, তাতে আমি দেশে চলে যাই, দেশে যাই। অনেকগুলো ফ্যাক্টর এখানে, এরকম নানা কারণে আমাদের কাছে ওরা আসে। মানুষ কনফার্ম হলো যে তার ক্যান্সার হয়েছে, এরপরে তার জার্নিটা কীরকম, তার কোন কোন ট্রিটমেন্ট লাগবে, সব কিছু আমাদের বাংলাদেশ দিতে পারছে কিনা। এনিও আমরা যেটা বললাম যে আমরা যখন সিমটমগুলো বুঝবো যে এটা হলে আমার ক্যান্সার হতে পারে, তারপর একজন ডাক্তার কাছে এসে গেল, যাওয়ার পরে সে ফার্স্ট ইনফরমেশনটা পাচ্ছে যে আমার ক্যান্সার বা পসিবিলিটিস। আমার অ্যাডভাইস থাকবে এই ক্ষেত্রে তাকে ডেফিনেটলি আমার যারা প্রান্তিক ডাক্তার ভাই আছেন তাদের এবং রোগীর নিজের রেফারেল সেন্টারে চলে আসা। রেফারেল সেন্টার বলতে আমি বোঝাচ্ছি যেখানে ক্যান্সারের রোগ নির্ণয় বা চিকিৎসার পুরো ব্যবস্থাটা থাকবে, কারণ এক জায়গায় রোগ নির্ণয় আরেক জায়গায় চিকিৎসা এলোমেলো হয়ে যায়। আমরা জানি বর্তমানে ক্যান্সার চিকিৎসার সাফল্য কিন্তু অনেক বেশি। আমাদের অনেক ক্যান্সার, আমি বলবো যে মোর দেন 70% ক্যান্সার কিন্তু এখন অলমোস্ট কিউরেবল হয়ে যাচ্ছে। যেটা ওয়ান স্টপ সেন্টারের যে আসপেক্টের কথা বলছেন, মানে সেটি বাংলাদেশের ক্যান্সার সেন্টারগুলো যেমন আছে, যেমন আমি যে ল্যাবেড ক্যান্সার হসপিটালের কথাও যদি বলি, ওয়ান স্টপ আসলে সত্যিকার অর্থে হতে পেরেছে কিনা আমরা? হ্যাঁ, আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে আমাদের তো একটা জার্নি হচ্ছে। আপনি যে একটা ফিনিশিং বলা যে হতে পেরেছে, আমরা মনে হয় উই আর ট্রাইং। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পারছি বা আমাদেরকে আরও যেতে হবে। যেমন আমাদের এই ল্যাবেড ক্যান্সার হাসপাতালে আমরা কিন্তু রোগের নির্ণয় সহ আপনার যে চিকিৎসাগুলো দরকার অলমোস্ট আমরা সব কিছু এখানে এই সেন্টারে এনেছি। আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে মহাখালীতে, ওনাদেরও অনেক কিছু কিন্তু
এসছে বা হচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল আপনি সব কিছু এখন আমরা এক জায়গায় করতে পারিনি। তো আমার এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই পলিসি মেকারদের কাছে আমার কথা থাকবে যে আমাদের যদ্দূর সম্ভব আমাদের একটু ভাগ করতে হবে। একটা হচ্ছে জেলা লেভেলে আমি কদ্দূর যাব, ডিভিশনাল লেভেলে আমার 6টা ক্যান্সার হাসপাতাল হচ্ছে তারা কদ্দূর যাবে, তারপর আমাদের ফাইনালি রেফারেল যেটা আমাদের মহাখালী ক্যান্সার হাসপাতাল অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রাইভেট সেক্টরে ল্যাবেট ক্যান্সার হাসপাতাল সহ আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, আমাদের টার্গেট করতে হবে। টার্গেট করে আমরা একটা জায়গায় যেতে হবে যাতে আমাদের রোগীরা ওয়ান স্টপ সার্ভিসটা পায়। সেক্ষেত্রে এই যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে তো বহু বছর ধরে শুনছি যে এই হয়ে যাচ্ছে, হবে, এখনো কিন্তু হয় নাই স্যার। কিন্তু অন্তত জেলা পর্যায়ে কোন বেসিক পরীক্ষা নিরীক্ষাগুলো থাকলেও অন্তত প্রাথমিকভাবে উনি নিশ্চিত হতে পারতেন, পরে উনি রেফারেল সেন্টার টার্সিয়ারি লেভেলে আসবে কিনা এটা আরও অনেক পরের ব্যাপার। আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি ম্যান পাওয়ার বলবো। প্রতিটি জেলায় আপনার অ্যাটলিস্ট একজন অনকোলজি সার্জন যদি পসিবল হয়, নাহলে জেনারেল সার্জনকে আমরা একটু ট্রেন করে নিয়ে আসবো, এবং সাথে একজন অনকোলজিস্ট, সেটা হতে পারে আমাদের ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট বা রেডিয়েশন অনকোলজিস্ট। এই দুইজন যদি অন্তত থাকে, সাথে একজন ভালো হিস্টোপ্যাথোলজিস্ট এবং ভালো রেডিওলজিস্ট, সাথে একটু সিটি স্ক্যান, এমআরআই এবং বায়োপসি করার যে ব্যবস্থাটা, এইটুকু যদি আমরা জেলা লেভেলে করতে পারি, আমার মনে হয় ইনিশিয়াল ডায়াগনোসিস এবং অনেকগুলো ক্যান্সারের চিকিৎসা কিন্তু ওইখানে হয়ে যাবে। এই যে যত সহজে ভালো ভালো বলে ফেললেন, কাজটা তো আসলে সহজ আসলে না। মোটেও না, মোটেও না। এটি কত জেলা পর্যন্ত আমরা অন্তত পৌঁছতে পেরেছি? আমি খুব দুঃখের সাথে বলবো যে আমার মনে হয় আমি খুব সরি, আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আমরা ঢাকার বাইরে খুব একটা ভালো করতে পারিনি এখনো। মানে এই যে 4 জনের একটা টিউনিং এর কথা বললেন, সেটি আসলে বিভাগীয় পর্যায়ে হয়তো পেরেছি, বিভাগীয় পর্যায়ে পেরেছি আমরা, জেলা পর্যায়ে পারিনি, এখনো পারিনি। কিন্তু সেই অনুযায়ী আমি যদি আবার বলি যে ম্যান পাওয়ার তৈরি করার কথা, মানে এফসিপিএস করছে বা এমডি করছে, ওই জায়গা থেকে লোক বের হচ্ছে কতজন? ক্যান্সার যেভাবে বাড়ছে ক্ষিপ্র গতিতে। আমি একটু আপনাকে ডাটা দিয়ে বলি, ধরেন আমাদের এই মুহূর্তে জনসংখ্যা অনুযায়ী 150টা ক্যান্সার সেন্টার দরকার। 150? জি, 150টা। আমি যদি 15 কোটিও ধরি আর কি, আর আমি যদি 17 কোটি ধরি, 170টা ক্যান্সার সেন্টার দরকার হুয়ের গাইডলাইন অনুযায়ী। তো 150টা ক্যান্সার সেন্টারে আপনাকে যা বললাম, যদি এই 4 জন করে আমি ধরি, তাহলে আমার 600 ডাক্তারের দরকার। কিন্তু আমাদের যারা অনকোলজিস্ট, আমরা এর সংখ্যা এখন মনে হয় 300-র কাছাকাছি আমরা পেরেছি। আমাদের সার্জিক্যাল অনকোলজিস্ট এখনও আমার মনে হয় যে এখনও আমরা 50 ক্রস করিনি। আমাদের মেডিকেল অনকোলজিস্ট এখনও আমাদের 40-50-এর মধ্যে আছে। সুতরাং ম্যান পাওয়ার ডেভেলপমেন্টটা শুধু ডাক্তার দিয়ে হিসাব করলে হবে না। অনকোলজি নার্স, অনকোলজি টেকনিশিয়ান, ফিজিসিস্ট, রেডিওথেরাপি মেশিন চালানোর জন্য প্রচণ্ড রকমের সংকট, প্রচণ্ড সংকট। কিন্তু স্যার বেসরকারি পর্যায়ে যতটা আগাতে আমরা এক যুগে দেখছি কিন্তু কোনোভাবে বাড়ছে, সেন্টারগুলো তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে সরকারি সেন্টার তৈরি না হওয়া, একটি টারশিয়ারি সেন্টার যেটিকে আমরা পূর্ণাঙ্গ বলছি, আসলে সেটি পূর্ণাঙ্গ না, ওই জায়গাতে কাজগুলো আসলে কেন হচ্ছে না, এত স্লো কেন? আমি আসলে এই ব্যাপারে মতামত দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, তবুও আমি বলি আর কি, আমার মনে হয় এটা সমন্বয়ের একটা অভাব। আপনি দেখেন, আমার কিন্তু টাকা আছে আমাদের হেলথের টাকা ফেরত যায়, আপনি জানেন এটা 36% পর্যন্ত ফেরত যায়। কিন্তু আমার মনে হয় প্ল্যানিং এর কোনো একটা জায়গায় অথবা বাস্তবায়নের কোনো একটা জায়গায় এই যে ক্যান্সার সেন্টার করা, একটা এমআরআই মেশিন কিনা, একটা লিনিয়াক অ্যাক্সেলারেটর মেশিন কিনা এবং ওইটা চালানো, এই সমন্বয়টা আমাদের বর্তমান নীতি নির্ধারক যারা আছেন, ইভেন যারা ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে আসবেন, তাদের এই দিকটা যদি খেয়াল করে, আমি বিশ্বাস করি যে আমাদের যা সম্পদ আছে এটা দিয়ে অ্যাটলিস্ট আমরা অ্যাড্রেস করতে পারবো। আরও একটি বিষয় স্যার আমি আনতে চাই, যে স্বাস্থ্য সংস্কার কমিশন এবার অনেকগুলো কথার মধ্যে একটি বিষয় বলেছে, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়টি। কারণ আপনার হয়তো অনেক ক্যাপাসিটি আছে রোগীকে সেবা দেওয়ার, কিন্তু আপনার কাছে হয়তো ওই মাত্রায় রোগী আসছে না। তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশন করা বা একটা প্রোটোকলের মধ্যে দিয়ে যাওয়া, যে আমি ওই গরিব রোগীকে কতটা অ্যাফোর্ডেবল কস্টে আমার প্রাইভেট সেন্টারে জায়গা দিতে পারি, এই জায়গাটাতে কাজ করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখেন এই কমিশনের যারা কাজ করেছেন সবাই আমাদের কলিগস, আপনাদের তো কাছেরও একজন আছেন, মাশাআল্লাহ, ওনারা খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে আমার কিছু ইন্টারভিউ আপনি যদি আগে দেখেন পাবেন, যে আমি বারে বারে বলছি যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা আমাদের মতো দেশে খুব ইম্পর্টেন্ট। ধরেন আমার এই ল্যাবেট ক্যান্সার হাসপাতালেই আমার ধরেন এখন 10% বেড খালি আছে। এখন এই 10% বেড গভর্নমেন্ট কিন্তু ওন করতে পারে। গভর্নমেন্ট এটা হয়তো একটা আমাদের সাথে নেগোসিয়েশন করবে, করে একটু কম খরচে যে রোগীগুলো গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি হতে পারে না তাদেরকে এখানে রাখতে পারে, এবং আমরা গভর্নমেন্ট থেকে পেমেন্টটা নিয়ে নিব, যেটা করোনাতে কিন্তু আমরা করেছি। হ্যাঁ, করোনাতে আমরা প্রাইভেট হসপিটালকে গভর্নমেন্ট কিন্তু
পে করে তাদের রুগী রাখতো। জি জি ঠিক এইভাবে আমার এখানে রেডিয়েশন মেশিন খালি আছে, ধরেন আমি আরো এক শিফট দিতে পারি। গভর্নমেন্ট সেক্টরে 6 মাস পরে ডেট পাচ্ছে, অনেকগুলো মেশিন নষ্ট। ওই রুগীগুলো ঠিক আছে ক্যান্সার হাসপাতাল, আমাদের যে সিএমএইচ, স্কয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতাল, যেখানে যেখানে আছে, যারা ইচ্ছে করলে আরো 10টা রুগী চিকিৎসা করতে পারবে, ওই 10টা রুগীর পেমেন্টটা গভর্নমেন্ট আমাদেরকে দেখ, আমরা করি। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, একইভাবে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, আমরাও কিন্তু ওই রুগীগুলোর জন্য একটা রেয়াত দিতে হবে। যে আমরা ধরেন একটা রুগী আমাদের ডাইরেক্ট আসছে, আমি তার থেকে 100 টাকা নিলাম, আর গভর্নমেন্ট যখন একটা রুগী পাবে আমি তার থেকে 50 টাকা নিব। আমি গভর্নমেন্ট চাইলে কে না করবে স্যার? কে না করবে সবাই করবে। সুতরাং এইভাবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আরেকটা ব্যাপার আছে যে আজকে আমরা ওষুধ নিয়ে কথা বলতেছি, ঠিক একইভাবে ক্যান্সারের ওষুধের ট্যাক্স কমাইতে হবে, ক্যান্সারের ওষুধ আরও অ্যাভেলেবেল করতে হবে, এবং ক্যান্সারের ওষুধ কীভাবে আরও বাংলাদেশে প্রডিউস করে যে এটা নিয়েও আরও ছাড় দিতে হবে, আরও প্ল্যান করতে হবে। এবং বিশেষ করে আমরা বারবার যেটা বলি যে আমরা ওষুধে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু কাঁচামাল তো আমি বাইরে থেকে আনছি, তার মানে কিন্তু আমি সেই অর্থে স্বয়ংসম্পূর্ণ হইনি। সেই ব্যবস্থা করতে হবে এবং ওষুধ কোম্পানিকে বাধ্য করা যেতে পারে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট আরও একটি বিরতি নিয়ে ফিরছি। স্যার, ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আরও বিস্তারিত এ কারণে জানতে চাই যে একটি ক্যান্সার যে নামেই তিনি যেই ক্যান্সারে আক্রান্ত হোক না কেন, এটি নিশ্চিত হতে তার ক্যান্সার হয়েছে কত রকম পরীক্ষা আসলে লাগে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যেটা প্রথমেই বলেছি, ক্লিনিক্যালি, মানে আমরা ডাক্তাররা ক্লিনিক্যালি রোগীটাকে এক্সামিন করব। আমাদের ক্লিনিক্যালি বুঝতে হবে হ্যাঁ হি অর শি ইজ সাসপেক্টিং সাম ম্যালিগন্যান্সি অর ফিচার দেখে জানা, ফিচার দেখে। তারপর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আমরা এখানে প্রতিটা পরীক্ষা নিরীক্ষা গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আমরা বলি যে সিবিসি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা লাগবে, কারণ বেশিরভাগ ব্লাড ক্যান্সারের ডায়াগনোসিস কিন্তু প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্সার আমরা পেয়ে যাই। তারপর দেখেন বুকের একটা এক্সরে, ফুসফুস ক্যান্সারের প্রাথমিক ধারণাটা আপনি বুকের একটা ক্যান্সারে পেয়ে যাবেন। তারপরে রক্তের কিছু সামান্য পরীক্ষা নিরীক্ষা, আমরা বলি মার্কার, পিএসএ, CA15-3, CEA, এই ধরনের পরীক্ষা করে আমরা কিন্তু একটা অনুমান করি যে এই ক্যান্সারগুলো এই পার্সনের এটা থাকতে পারে। আলটিমেটলি ক্যান্সার ডায়াগনোসিসের মূল হচ্ছে বায়োপসি করা। তো আমরা ডিটেক্ট করি যে কোন জায়গায় তার ক্যান্সারটের লিশনটা বা মূলটা আছে। বিশেষ করে সলিড টিউমার যেগুলো, এগুলোর থেকে আমরা প্রথমে একটা বায়োপসি করি। এখন বায়োপসি নানাভাবে আমরা করি। একটা হচ্ছে আমরা নিডল দিয়ে বায়োপসি করি। আগে FNAC করা হতো, সাইটোলজি, এটা আমরা এখন ডিসকারেজ করি, কারণ সাইটোলজি দিয়ে আসলে সব ইনফরমেশন পাওয়া যায় না। সুতরাং নিডল দিয়ে বায়োপসি করা হচ্ছে 1 নম্বর একটা পদ্ধতি। অনেক সময় আমরা কেটে মাংস নিয়ে বায়োপসি করি, এগুলোকে বলি আমরা এক্সিশনাল বায়োপসি। তারপরে আমরা অনেক সময় করি কি ইনসিশন দেই, মানে পুরাটা বের করতে পারি না কিন্তু একটু কেটে নিয়ে বায়োপসি করি। আচ্ছা, পেটের ভিতরে ক্যান্সার আছে, আমরা এন্ডোস্কোপি করে বায়োপসি করি। পায়খানা রাস্তায় ক্যান্সার আছে, আমরা পায়খানা রাস্তায় যন্ত্র ঢুকিয়ে কোলোনোস্কোপি করে বায়োপসি নিই। মেয়েদের মাসিকের রাস্তায় হয়, আমরা কলপোস্কোপি করে বায়োপসি নিই। এক একটা ক্যান্সার এক এক রকম। এনে মাংস নিতে হবে, মাংস নিতে হবে। আর যেগুলো ব্লাড ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে ব্লাড এবং বোন ম্যারো নিতে হবে। নেওয়ার পরে আপনি কিন্তু ডায়াগনোসিস করলেন যে এটাতে ক্যান্সারের কোষ আছে কি নাই। এটা কিন্তু একটা বেসিক ডায়াগনোসিস আপনার হয়ে গেল। এরপরে যেটা আসে আমাদের, যে বর্তমান জমানায় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা জানি যে পার্সোনালাইজড মেডিসিন অথবা পার্সোনালাইজড ক্যান্সারের চিকিৎসা, মানে যেটাকে টার্গেট থেরাপির কথা বলছেন। ইয়েস, এই জন্য আপনাকে জানতে হবে যে আমরা যেটা আগে বলতাম স্টোমাক ক্যান্সার বা লাং ক্যান্সার, এখন কিন্তু আমরা তা বলি না। আমরা এগুলোর মধ্যে মলিকুলার সাবটাইপিং করি। এই জন্য এগুলোকে আমরা মলিকুলার টেস্টিং করাই, যেটাকে আমরা অনেক সময় মার্কার টেস্ট বলি, অনেক সময় NGS বলি, অনেক সময় ISC বলি। এগুলো আমাদের ডাক্তারি টার্ম, কিন্তু সাধারণ মানুষকে আমি বুঝাবো যে বায়োপসি দিয়ে ক্যান্সারের জাত নির্ধারণ করা যাবে না, ক্যান্সার নির্ধারণ করা যাবে। সুতরাং জাত নির্ধারণ করতে গেলে আপনাকে মলিকুলার টেস্টিং করতে হবে এবং আপনাকে NGS টেস্টিং বলে একটা টেস্ট আছে, সেটা করতে হবে। এগুলো করতে পারলে আমরা ক্যান্সারের মডার্ন চিকিৎসা, যেটা আমি একটু শেষে হয়তো বলবো যে স্টেজ 4-ও কিন্তু ক্যান্সার রোগীরা ভালো হয় এবং অনেকদিন বেঁচে থাকে যদি আপনি এইভাবে কাজ করেন। এনেও এরপরে ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের যেটা দরকার, স্টেজিং করা। স্টেজিং, আচ্ছা, তো স্টেজিং করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিটি স্ক্যান করি, রিজিওনাল করি, পুরো শরীরের করি, MRI করি, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান। আমাদের দেশে কয়েকটা সেন্টার, আমাদের লেভেট ক্যান্সার হাসপাতাল আমরা এটা করি। পেট সিটি স্ক্যান করে ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেজিং, এই দুটো আমরা ফাইনালি। কিন্তু সব ক্যান্সারের সব স্টেজ তো আবার সমান না, কোনটার ফার্স্ট স্টেজ খারাপ, আবার কোনটার ফোর্থ স্টেজ হয়তো সেখান থেকে ব্যাক করা যায় আর কি। যেমন ধরেন আপনি লাং ক্যান্সার এখন 4th স্টেজে খুব ভালো চিকিৎসা হয়,
কিন্তু দেখা যাচ্ছে ব্রেন ক্যান্সার এটা ফার্স্ট স্টেজেও আমরা অনেক সময় ভালো রেজাল্ট পাই না। আচ্ছা। সুতরাং স্টেজ, মলিকুলার সাবটাইপিং এবং আপনার যে হচ্ছে গিয়ে আপনার রোগটা কতটুকু ছড়িয়েছে এগুলো সব জানার জন্য আমরা পরে স্টেজিং ইনভেস্টিগেশনগুলো করবো, পেট সিটি স্ক্যান সহ যা যা আছে ইত্যাদি করলাম। করার পরে আমাদের এখন কিন্তু চলে যেতে হবে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা। চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছে আসলে এখন জানতে চাই আর কি মূলত। চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে আসলে এখনও অপারেশন হচ্ছে প্রাইম চিকিৎসা, বাট অপারেশনের সাথে রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি আরও অনেক ধরনের চিকিৎসা কিন্তু এখন দিনে দিনে আমরা পাচ্ছি। রেডিও এবং কেমোকা মাস্ট কিনা? আমি এই জায়গায় বলবো আপনাকে যে আসলে রেডিও, কেমো বা যে অপশনগুলো আমি বললাম এটা আমরা এখন আর এককভাবে করি না। যেটা ক্যান্সার চিকিৎসার জন্য আমি আজকে আবার জোর দিয়ে আপনার মাধ্যমে সবাইকে বলবো যে প্লিজ ডু এ টিউমার বোর্ড। আগে একটা টিউমার বোর্ড করতে হবে, যেই বোর্ডে প্যাথোলজিস্ট থাকবেন, যেই বোর্ডে রেডিওলজিস্ট থাকবেন, আমরা ক্যান্সার বিশেষজ্ঞ থাকবো এবং সাবজেক্ট স্পেসিফিক লোকজন থাকবে। যেমন গাইনি হলে গাইনির লোক, বক্ষব্যাধি হলে বক্ষব্যাধির লোক, ডাক্তার সাহেবরা থাকবেন। তো আমরা সবাই মিলে বিচার করব এটা কোন স্টেজের রোগী, তার মলিকুলার সাবটাইপিং কি, তার স্টেজ রোগটা মানে তার শারীরিক অবস্থা কেমন, তার কিডনি কেমন আছে, তার লিভার কেমন আছে, সে কোন চিকিৎসাটা নিতে পারবে। তখন আমরা প্ল্যান করি যে এই রোগীকে প্রথমে কোন চিকিৎসা দেবো, হুইচ উইল বি দি প্রাইম ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট। ধরেন ব্রেস্টের একটা রোগী, তার জন্য কিন্তু অপারেশন লাগবে, কেমো লাগবে। এখন আমরা কি কেমো আগে দিব না অপারেশন আগে করবো? দিস ইজ দি ট্রিক্স, দিস ইজ দি গাইডলাইন। এইটা আমরা তখন বিচার করব ওই যে আমাদের বোর্ডে বসে যে এই পেশেন্টের জন্য আমরা আগে কেমো দিব, পরে অপারেশন করবো, অথবা আগে অপারেশন করবো, পরে কেমো দিব। কিন্তু স্যার ক্যান্সারের প্রতিটি পেশেন্ট এই বোর্ড ফ্যাসিলিটিসটা পায় কিনা, বোর্ড হয়ে যায় কিনা? না, একদমই পাচ্ছে না। এবং আমাদের দেশে আমরা যেটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি আমরা ক্লেম করি, কিন্তু একটা জায়গায় আমি অনকোলজিস্ট হিসেবে খুবই দুঃখের সাথে বলবো যে আমরা এখনো টিউমার বোর্ডের মাধ্যমে ক্যান্সার রোগীদের চিকিৎসাটা করতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যেটা আমি বললাম যে ডেডিকেটেড ক্যান্সার সেন্টার কম, কারণ এতগুলো ডিসিপ্লিন আপনি একসাথে পাচ্ছেন না। দুই নম্বর হচ্ছে আমার রোগীর সংখ্যা অনেক বেশি। আমি যদি সবার জন্য আপনি পার্সোনালাইজ চিন্তা করতে পারছেন না, সম্ভব হচ্ছে না। তিন নম্বর হচ্ছে আমার টুলস যেগুলো আমার লাগবে এগুলো অনেক সময় পাচ্ছি না। ধরেন আমরা যে রেডিওথেরাপি, রেডিওলজি রিপোর্ট করার জন্য কিছু আলাদা ফ্যাসিলিটিস আমার দরকার, সেগুলো আমাদের নাই। তো যার জন্য আমরা বোর্ডটা এখনো ভালোভাবে চালু করতে পারি নাই। বাট আমি আজকে সবাইকে উদ্বুদ্ধ করব এবং ক্লেম করব এবং আশা করব একটা রোগীও যেন টিউমার বোর্ড ছাড়া চিকিৎসায় না যায়। কারণ আপনি যখন একটা চিকিৎসা শুরু হয়ে যায়, এই চিকিৎসাটা যদি গাইডলাইন ভিত্তিক অথবা আমাদের নিয়ম মোতাবেক না হয় তাহলে কিন্তু আপনি ভালো আউটকাম পাবেন না। এখন আমরা যদি বোর্ড না করি তাহলে অনেক রোগীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো নিয়ে একটু এলোমেলো হয়ে যায়। যেটা আগে অপারেশন দরকার সেটা আগে কেমো পেয়ে যায়, যেটা আগে কেমো দরকার সেটা আগে অপারেশন হয়ে যায়, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে না। সুতরাং বোর্ডের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা উচিত। এটা রোগীর আত্মীয় স্বজন এবং আমরা ডাক্তার সবাই কনসার্ন হওয়া উচিত। কিন্তু স্যার পরীক্ষার দিক থেকে এবং চিকিৎসার দিক থেকে এখনো আমাদের কি এমন কোনো সীমাবদ্ধতা আছে যেটি আমরা ফ্রিকোয়েন্টলি করতে পারছি না? এখনো পরীক্ষার স্যাম্পল আমি দেশের বাইরে পাঠাচ্ছি বা চিকিৎসার কোনো একটা প্রোটোকল সীমাবদ্ধতা সেটি হতে পারে যে ঠিক আছে আমার বেশি রোগী আমি দিতে পারছি না, কিন্তু আমার কাছে নাই, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কয়েকটা ব্যাপারে আমি খুব দুঃখের সাথে বলবো যে এখনো আমাদেরকে রোগীকে বাইরে রেফার করতে হয়। একটা যেটা আপনি প্রথমে বললেন যে এই যে মলিকুলার টেস্টিং অথবা আমাদের এনজিএস ভিত্তিক যে টেস্টিং, এটার জন্য আমরা এখনও স্যাম্পলটা বাইরে পাঠাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। যদিও আমাদের এখানে হচ্ছে একদম সীমিতভাবে, এইটা কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। বিশেষ করে আমার মনে হয় যে এটা কিন্তু গভর্নমেন্টের একটা দায়িত্ব। কারণ আপনি একটা যে সেন্ট্রাল রেফারেল ল্যাব, এটা অনেক এক্সপেন্সিভ। এটা আমাদের দেশে অনেক বিজনেসম্যান আছেন, তারা কিন্তু করতে পারবেন না আমি তা বলি না, কিন্তু এটা সরকারকে করতে হবে। আমরা যে মলিকুলার এবং এনজিএস টেস্টিং, এটার জন্য আমাদের দেশে কিন্তু ফ্যাসিলিটিস আমাদেরকে অবশ্যই ডেভেলপ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কারণ যার জন্য আমরা রোগীরা বা রোগীদের স্যাম্পলটা বাইরে যায়, নাম্বার ওয়ান। এবং এটাতে আরেকটা সমস্যা, এই স্যাম্পলের রেজাল্ট আস্তে আস্তে অনেক দেরি হয়, ততদিনে রোগী খারাপ হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার একটা রোবোটিক সার্জারি বলে একটা সার্জারি আছে, যেটা কিডনি, প্রোস্টেট সহ অনেকগুলো ক্যান্সারে আমাদের দরকার। আমাদের রোবোটিক সার্জারিটা আমরা এখন আমাদের এখানে ডেভেলপ করতে পারি নাই। আমাদের এইটা ডেভেলপ করা খুব জরুরি দরকার। এইটার জন্য আমরা দেশের বাইরে রুগী পাঠাতে হয়। আর আরেকটা রুগী আমি বাইরে পাঠাই,
সেটাকে বলে PSMA প্যাড বেসড থেরাপি ফর প্রোস্টেট ক্যান্সার। এই PSMA প্যাড বেসড থেরাপিটা আমাদের দেশে হয় না। আমার মনে হয় এটাও আমরা ইচ্ছা করলে একটু ডেভেলপ করতে পারি, এটা আমাদের ডেভেলপ করা উচিত। এছাড়া আমার মনে হয় যে ক্যান্সার চিকিৎসার জন্য যে ধরনের সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবই আমরা পাচ্ছি, বাট ওষুধের ক্ষেত্রে এখনও যদিও আমাদের ড্রাগ যারা ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু নিয়ে আসছে। এই যে ধরেন কালকে যে ওষুধটা আমেরিকায় পাচ্ছেন এটা কিন্তু আপনি বাংলাদেশে কিছুদিন পরে পাবেন, কিন্তু তারপরেও আমরা টাইমলি পাচ্ছি না। আমাদের কিন্তু 2 মাস 4 মাস দেরি হচ্ছে, কিন্তু ওই রোগীটা তো 2-4 মাস বেঁচে থাকে না। কিন্তু স্যার আমরা সব চিকিৎসার ক্ষেত্রে দেখি যেমন ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা সাবস্ট্যান্ডার্ড বিষয় আছে, আবার পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও আছে। ক্যান্সারের ক্ষেত্রে এই ঘটনাগুলো কেমন ঘটে যে আপনাকে রিপিটেড টেস্ট করতে বলা লাগছে, রিপিটেড সেন্টার চেঞ্জ করতে বলা লাগছে, এই ঘটনাগুলো কেমন ঘটে? এটা আমাদের এখানেও খুবই সমস্যা। আপনি বলেন, আমি বলি একটু। একটা হলো স্পেসিফিক হওয়া, আর একটা হচ্ছে যে আপনার সেন্সিটিভ হওয়া যে কোনো একটা টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু আপনার অল ওভার দি ওয়ার্ল্ড একটা স্ট্যান্ডার্ড এরর কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু আমাদের এখানে এমন হচ্ছে যে ধরেন গ্রামে যে বায়োপসিটা করা হচ্ছে অনেক সময় সে কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেই নাই, না পারতেছে না, সে তার গোল্ড স্ট্যান্ডার্ড তো অনেক পরের কথা, অনেক পরে। সেই ক্ষেত্রে ওইটা আমাদেরকে রিটেস্ট করা লাগে, এবং এই রিটেস্ট করতে যে কিন্তু আমাদের সময়ও নষ্ট হচ্ছে, খরচ বাড়ছে। সবচেয়ে বড় কথা রোগীগুলোর সময় নষ্ট করছে এবং বিভ্রান্ত হচ্ছে। ঠিক একইভাবে চিকিৎসা বা অপারেশনের ক্ষেত্র বা আপনার চিকিৎসার প্ল্যানিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি ক্যান্সার চিকিৎসা কিন্তু একটা শিল্পে পরিণত হচ্ছে এখন। এইটা আপনি যদি যেখানে সেখানে সবাই যদি ক্যান্সার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে অনেক সময় কি এই যে গাইডলাইন ভিত্তিক যে চিকিৎসাটা এটা কিন্তু হচ্ছে না। কিন্তু স্যার এটাও তো সত্য যে আমি কেমো দিব না সার্জারি দিব, একজন সার্জন হয়তো উনি সার্জিক্যাল অনকোলজিস্ট না, উনি হয়তো সার্জারিটাকে প্রেফার করে দিলেন, কিন্তু টিম হলে বোর্ড হলে তো আর এটা তিনি পারছেন না। সেটাই বললাম আর কি। সেজন্য অ্যাকচুয়ালি আমাদেরকে ফাইনালি যদি আমরা এই সাবস্ট্যান্ডার্ড অবস্থা থেকে নিজেদেরকে উঠিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে। ছোট্ট করে শুধু স্যার জানতে চাইবো যে ক্যান্সারের খরচ তো আসলে সীমাহীন, এবং ক্যান্সার তো আমরা যেমন জানছি আমাদের রোগীরাও বলছে যে 20 বছর ধরেও আছে, ফিরে আসছে। মানে এটিকে আরও সীমিত পর্যায়ে নিয়ে আসার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বাইরে আর গভর্নমেন্ট কী করতে পারে? আমার মনে হয় কি, প্রথম কথা হচ্ছে আমি এই যেটা ড্রাগের র মেটেরিয়াল যেটা, এটা আমাদের এখানে করা উচিত, তাহলে কিন্তু ওষুধের দামটা কমে যায়। 2 নম্বর হচ্ছে ওষুধ তো সবসময়ই লাগছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আপনার যে আমাদের ক্যান্সার সেন্টার অথবা ক্যান্সার চিকিৎসা যারা ইনভলভ আছে, ইভেন রেডিওথেরাপি যে আমরা সেন্টারগুলো করি, এগুলোকে কীভাবে আরেকটু করমুক্ত করা যায় বা আরেকটু গভর্নমেন্ট কীভাবে আরেকটু প্রণোদনা দিতে পারে, দিয়ে আরও বেশি হাসপাতাল কীভাবে আমরা বানাতে পারি, এবং একই সঙ্গে ইন্স্যুরেন্স পলিসির দিকে কিভাবে এগিয়ে যেতে পারে। 3 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ইন্স্যুরেন্স ভিত্তিক প্রোডাক্টগুলোকে ক্যান্সার চিকিৎসার জন্য কীভাবে কাজে লাগানো যায়। আর যেটা মূল কথা আমি বলবো, আসলে আপনি এত ক্যান্সার রোগীর ভার কিন্তু আপনি নিতে পারবেন না, সুতরাং প্রিভেনশনের উপরে কাজ করতে হবে আমাদেরকে। এবং প্রিভেনশন করে আপনি যদি ক্যান্সার কমাতে না পারেন, তাহলে আমাদের মতো দেশে, যেটা বিশ্বের অনেক উন্নত দেশও পারছে না, আমাদের এই ক্যান্সার চিকিৎসার যে কোয়ালিটি লোড, এটা নেওয়া সম্ভব হবে না। সুতরাং প্রিভেনশনের জন্য যেটা এই যে অক্টোবর মাস আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অ্যাওয়্যার করছি সবাইকে, আমার মনে হয় সারা বছর ধরে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করার পাশাপাশি আমাদের বইতে, আমাদের মাদ্রাসায়, আমাদের মসজিদে, আমাদের গির্জা প্যাগোডায় বা আমাদের যেখানে যে মিডিয়া আছে, যারা যেখানেই পারুক, সবাই যদি একটু ক্যান্সার নিয়ে কথা বলে, অ্যাওয়ারনেস নিয়ে কথা বলে, ক্যান্সার প্রিভেনশন যদি করা যায়, দান করবার ব্যাপারে উৎসাহিত করা যায় যে হ্যাঁ, একটা যদি আমরা একটা দান করে একটা ক্যান্সার সেন্টার বানানো যায়, এই ফিলান্থ্রপিক কাজগুলোর মাধ্যমে আমরা যদি ক্যান্সারকে অ্যাড্রেস করি, তাইলেই সম্ভব। চিকিৎসা করে কোয়ালিটি ট্রিটমেন্ট দিয়ে এই খরচ বিয়ার করা আমার মনে হয় না অনেক উন্নত দেশে এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনায়। আরোগ্যনিকেতনের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন জনপ্রিয় অভিনেতা, আপনারা সবাই তাকে চেনেন, সুমন পাটোয়ারি। তার মা আসলে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, তিনি কিভাবে সুস্থ হলেন, পুনরায় আক্রান্ত হলেন, সেই গল্প শুনবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার যখন হঠাৎ করে কোনো একটা পরিবারে আসে, নিশ্চয়ই এই পরিস্থিতিটা ওয়েলকাম করার জন্য সেই পরিবার বসে থাকে না। যদিও আপনি এই মিডিয়াতে কাজ করছেন, আমরা ধরেই নিই আপনি একজন সচেতন মানুষ, কিন্তু তারপরে এটি যখন হলো, সেই সময়টা আসলে কেমন গেল, কোথায় গেলেন, কি করলেন?
সেই সময়টা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সময়। মানে হওয়ার পরে আপনাকে দেখবেন যে আশেপাশ থেকে অনেক অনেক রকম বুদ্ধি পরামর্শ দেওয়া শুরু করবে, এবং যেগুলো কোনো এন্ড লাইন নাই। হ্যাঁ, এন্ড লাইন নাই। এবং তারপরে যেটা হয় যে মানে আপনাকে প্রচুরভাবে বিভ্রান্ত করা হবে। এই বিভ্রান্তিটা হচ্ছে সবচেয়ে ক্যান্সারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, এবং এতে প্রচুর একটা টাইম কিল হয় এবং রোগীর অবস্থা আরো খারাপ হতে থাকে। এবং তখন সেম আমরাও ওটার মধ্যে দিয়ে গিয়েছি, আমরা এর কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, এই কথা মানে এর সাথে বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে, এটারও একটা আছে। এটা একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আম্মাকে আসলে ঢাকায় যিনি দেখতেন যে হচ্ছে এতেশাম ভাই আর কি, ডক্টর এতেশামুল হক। তা আমরা এতেশাম ভাই দেখতো, তা এতেশাম ভাই আমাকে সবচেয়ে একটা ভালো কথা বলছিল, যেটা আমি এখনো এতেশাম ভাইয়ের জন্য আমি এটা কথাটাকে আমি স্মরণ করি। কারণ হচ্ছে গিয়ে যে ধরেন যে ডাক্তার হিসেবে বা চিকিৎসা পদ্ধতি একটা জিনিস, আর হচ্ছে সোশ্যালি যে মানুষকে এনলাইট করা, সেটাই এতে সময় আমাদেরকে খুব ভালো করছিল। যেমন আমরা যখন ভাবছিলাম যে এই আম্মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবো বা ব্যাংকক চলে যাব, তখন এতে সময় বলছিল যে দেখো এটা কিন্তু হার্টের অপারেশন না যে একবার গিয়ে তুমি চলে আসলেই তোমার জিনিসটা হবে। এটা কিন্তু তোমাকে আসলে দীর্ঘ সময় ধরে পুরো জিনিসটাকে এটার সাথেই থাকতে হবে। সো তুমি এমন একটা প্যাকেজ প্ল্যান করো যেটা তুমি সবসময় এফোর্ড করতে পারবা। এবং এটা আসলে আমার জন্য সবচেয়ে পজিটিভ হচ্ছে যে আমি পুরো প্যাকেজটাকে আসলে তখন এইভাবে প্ল্যান করছিলাম। এবং সেটার জার্নিটা তাহলে কত বছর ধরে আপনি সেটার সাথে আছেন? সিম্পলি আমার হচ্ছে লোকে 20 বছর। এই 20 বছর মানে আমার 2006 বা 6 দিকে হলো। তারপর এতেশাম ভাইরা যখন চিকিৎসা শুরু করলেন, আম্মা বোধহয় 21টার মতো কেমো পেলেন, তারপরে মুখে ওষুধ খেলেন অনেকদিন। আল্লাহর রহমতে এই 20 বছর ভালোই ছিল। এবং এই 20 বছর তো আর আপনি ভারতেও বা অন্য কোনো দেশেও এতবার তো আর প্ল্যান করতে পারতেন না। যেমন আমরা ইন্ডিয়া প্ল্যানটা করছিলাম। হ্যাঁ, কারণ আর এতেশামের সাথে সবচেয়ে ভালো যেটা ডুয়োটা ছিল যে আমরা যদি বলতাম যে অন্য ডাক্তাররা এটা বলছে, আমাদের বাংলাদেশে একদম আমি একদম বাই নামে বলতে পারবো যে আমি এক ডাক্তারকে যদি আরেক ডাক্তার কথা বলি, উনি বলে যে ওনারটা আমাকে বলবেন না, আপনি শুধু আমরা। কিন্তু এতেশামের সাথে কিন্তু আমরা পুরো ব্যাপারটা কনসাল্ট করতে পারছি যে উনি এটা বলছে, এতেশাম ভাই উনি কেন এটা বলছে। হ্যাঁ, এগুলো হচ্ছিল গিয়ে আপনার কমফোর্ট জোনটা তৈরি করে। এবং সেই কমফোর্ট জোনটা আসলে একটা ক্যান্সার রোগীর জন্য আসলে সবচেয়ে বেশি দরকার। কারণ চিকিৎসা তো একটা জিনিস আছে, দিবেনি চিকিৎসা আছে, চিকিৎসার এক ধরনের নিয়ম পরিণতি হতে পারে। ওই ডাক্তার কেন এটা বললো, তাহলে ওটা আমাকে বুঝায়া বলা যে, কারণ আমরা তো খুবই কনফিউজ হই। আপনার কাছে আসবো। আমি সুমন পাটোয়ারি ভাইয়ের কথার সূত্র ধরে স্যারের কাছে বলছি যে 2006 সাল থেকে 2025-এ আমরা দাঁড়িয়ে আছি। এখনো সুমন ভাইয়ের মা আপনার কাছে নিয়ে আসছেন। এটি কি আসলে উনি একজন পরিচিত, একজন জনপ্রিয় অভিনেতা, সে কারণেই কি ঘটনাটা এরকম ঘটছে না সবার ক্ষেত্রে এরকম ঘটে? এটি একটি প্রশ্ন, কিন্তু মূলত জানতে চাই যে উনি কখন, কোন স্টেজে, কোন খারাপ অবস্থা নিয়ে আপনার কাছে প্রথম আসলো? আচ্ছা, না আসলে হয় কি, আমরা যখন একজন রোগীকে দেখি তখন কিন্তু রোগী হিসেবে দেখি, রোগীর ক্রেডেনশিয়াল বা রোগীর অ্যাফোর্ডেবিলিটি বা অন্য কোনো কিছু হয়তো আপনারা দেখেন না, বিবেচনায় থাকে না। আমি হয়তো সুমনের মায়ের যে ঘটনা সেরকম আরো অনেককে দেখাতে পারবো আপনাকে। এবং আমরা যেটা ইন্টারেস্টিংলি পেয়েছিলাম স্টেজ 4। আপনি দেখেন স্টেজ 4 যখনই তখন কিন্তু রোগীর লোকজন আর আপনার চেম্বারেও থাকে না যে আমরা এখন পানি পড়া খাওয়াই, তাবিজ পড়ি, তারপরে আল্লাহর কাছে সমর্পণ করে দিই। বাট আমরা ওদেরকে বোঝালাম যে স্টেজ 4-এও আমাদের গাইডলাইন চিকিৎসা আছে, আমরা যদি অ্যাজ পার গাইডলাইন চিকিৎসা করি তোমার মা ইনশাল্লাহ ভালো থাকবেন। এবং দে হ্যাভ টেকেন আওয়ার মেসেজ। এবং তাদেরকে পরে যখন চিকিৎসাটা চললো আমরা রেসপন্সও ভালো পেলাম। ওনার লিভারে ছিল, লিভার একদম ভালো হয়ে গেছে। ও ব্রেস্টেরটা ছিল, ওইটাও ভালো। তারপরে কিন্তু আমি বললাম যে না দেখেন, এটা কিন্তু ব্যাপার না, আপনার রোগটা আবার ফেরত আসবে। আমাদের ডাটা বলে এই রোগটা 20 বছর পরেও ফেরত আসতে পারে, সুতরাং আপনি হারায় যাবেন না, আপনি আমাদের সাথে থাকবেন। এবং উনি টাইমলি আমাদের কাছে আসছে। এসে যেটা এবারের ইন্টারেস্টিং ঘটনা, প্রায় 23 বছর পরে ওনার ব্রেস্টে আবার একটা চাক আমরা পেলাম। 23 বছর পর? হ্যাঁ, 23-24 বছর। মাঝখানে কতদিন যোগাযোগ ছিল না বা ভালো? না, রেগুলার 3 মাসে বা 3 মাস পরে এর সাথে একবার, এটা জাস্ট 6 মাসের মধ্যে এই ব্যাপারটা হলো। সেই গ্যাপটাই অন্য রোগীর ক্ষেত্রে হয়, অনেকে হয়তো আসে না, ভুলে গেছেন। তো ওনারা ওই যে আমাদের কিছু মেইনটেনেন্স ট্রিটমেন্ট এটা ওনারা নিলেন। নেওয়ার পরে ওনার রোগটা যখন ফেরত আসলো, আমরা এবার আবার মেথডিক্যালি বায়োপসি করলাম বা যা যা পরীক্ষা করলাম। বেশিরভাগ রোগী কিন্তু এটা তখন মানতে চায় না যে না, আমি বায়োপসি আর কেন করবো, আমার তো রোগ আমি জানি। কিন্তু আপনি বায়োপসি করবেন এই কারণেই যে আপনাকে নতুনভাবে জানতে হবে যে এই ডিজিজের প্যাটার্ন কি চেঞ্জ হলো কিনা, বা নতুন কি ড্রাগ ডিমান্ড করে, নতুন কি পলিসি আপনি করবেন। দে ডিড ইট। এবং ইন্টারেস্টিংলি আমরা এটা দেওয়ার পরে গত 2 সপ্তাহ ধরে ওনাকে কোনো রকম অপারেশন ছাড়া, কোনো রকমের কেমোথেরাপি ছাড়া একটু মডার্ন ট্রিটমেন্ট, যেটা আমাদের বাংলাদেশের ওষুধগুলো এখন বাংলাদেশের কোম্পানিগুলো প্রডিউস করে,
এই যে আমরা আজকে যে প্রোগ্রাম করছি বিভিন্ন কোম্পানি বাংলাদেশে মানে তারাই করছে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে করছে। সেরকম অ্যাফোর্ডেবল দুইটা ড্রাগ ওনাকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ শি রেসপন্ডেড ওয়েল। আমরা গত কালকে ওনাকে রিভিউ করেছি, উনি ভালো আছেন। আমি এখানেই শোন ভাই আপনার কাছে জানতে চাইবো, এই যে 20টা বছর ধরে প্রথম দফায় ভালো হয়ে যাওয়ার পরে আপনি যে 3 মাস পর পর যোগাযোগ করছেন আছেন, মানে এটি কি এমন যে ওই সময় আপনাকে প্রচুর খরচ করতে হচ্ছে? ব্যাপারটা তো এরকম আসলে না, আসলে সেটা কি, মানে কি রকম ফলো হবে, কি পরীক্ষা করা? সেটা হচ্ছে যে এতেশামের কাছে প্রতি 3 মাসে যে আমার স্বাস্থ্যের কি অবস্থা এবং কি করতে পারি, একটা চেকআপ, মানে একটা চেকআপের মধ্যে সবাই এই চেকআপটা যদি আপনি ভুলে যেতেন তাহলে হয়তো 20 বছর পরে যেটি ফিরে আসলো সেটি হয়তো আপনি বুঝতেও পারতেন না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারতাম না। হ্যাঁ, আর সমস্যা হচ্ছে যে একটা মানে সুতা ছিঁড়ে গেলে, ধরেন এতেশামের কাছে আমি যাচ্ছি না, এখন আমি 5 বছর পরে গেলে এতেশামের রিকল করাটাও অনেক কঠিন হয়ে যেত। হ্যাঁ, 3 মাস হতে উনি খুব দ্রুতই আমার পুরো জিনিসটাকে মুখস্থ আছে, বুঝতে পারছে। যেমন আমি একদম সত্যি কথা বলি, আমি যেমন আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করছিলাম, কিন্তু উনি আসলে আমার, যেহেতু উনি লিগেসিটা জানে না, উনি মানে পুরো একটা অন্য ট্রিটমেন্ট যেটা আসলে কোনোভাবে আমার জন্য না, এটা আবার ওই ডাক্তারেরও দোষ না, ওই দোষ না। সো এই যে থাকাটা, এই লেগে থাকাটা, মানে ক্যান্সার হইলেই যে ভালো হয়ে যাওয়া বা জানা, এটা আসলে সবসময় নার্সিং এর মধ্যে থাকতে হবে। স্যার আপনার কাছে জানতে চাই যে একেবারে প্রথম দফায় 4th স্টেজের একটি পেশেন্টকে পাওয়ার পরে প্রথম যে রিকভারি, এইটার সময়সীমাটা কেমন ছিল? এটা আমার মনে হয় যে আমাদের একটা হচ্ছে ওনার সিমটম রিলিভ হওয়া, এটা আমার মনে হয় যে 5-6 মাসের মধ্যে হয়ে গেছে। বাট ওনার ট্রিটমেন্টটা কমপ্লিট করতে আমাদেরকে প্রায় 10 বছর সময় লেগেছে। 10 বছর, 10 ইয়ার্স। কারণ আমরা এর মধ্যে ওনাকে কেমোথেরাপি দিয়েছি, এর মধ্যে আমরা ওনাকে হরমোন থেরাপি দিয়েছি, দিয়ে হরমোনগুলো কিন্তু প্রায় 10 ইয়ার্স আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। সুতরাং ইজ লং জার্নি, যেটা আমি হয়তো আপনাদের আলোচনা থেকে যেটা একটু পিক আপ করে আমি বলতে চাচ্ছি সবার জন্য, যে ক্যান্সার চিকিৎসাটা আসলে একটা ব্যাপার, কিন্তু চিকিৎসার পরবর্তীতে ফলো আপ এবং মেনটেনেন্স ট্রিটমেন্ট এবং আমি যেটা বলি সার্ভাইভারশিপ যেটা দেখা, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন দি ট্রিটমেন্ট অফ দি ক্যান্সার, যেটা আমরা অনেকেই ভুল করি। আমি এখানে শোন ভাইয়ের কাছে একটু জানতে চাই, যেমন মনে করেন যে একটা কিডনি রোগী, তার মাসে কিন্তু ডায়ালাইসিস বাবদ 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, তার মানে উনি 1 মাসে 50,000 টাকা খরচ করছেন, কেউ আরও হয়তো বেশিও করছেন। কিন্তু এই যে 20 বছর ধরে যখন আপনি একটা স্ল্যাপে খরচ করছেন, 3 মাস পরে আসছেন, মানে সেই খরচটা অনেকে যেমন মনে করে যে না ক্যান্সার হয়েছে আমি আর পারবোই না বলে হাল ছেড়ে দেয়, ব্যাপারটা কি এরকম কিনা? যদিও এটা খুবই আর্থিক অবস্থা তো, মানে কিন্তু ধরেন যে আমরা ওই যে বললাম না, পুরো প্যাকেজটাকে আমরা সাজি যাতে আমরা একটা এফোর্ডেবল একটা থাকতে পারি। আমরা যদি আমি সিঙ্গাপুরে কইতাম আমাকে, হ্যাঁ হয়তো আমি এক সময় গিয়ে আর ধরেন যে সিঙ্গাপুরে আপনি করলেন ভালো করলেন, পরে আর কি করবেন, পরে আর পারলাম না। সো যে ঢাকায় ছিলেন, আমাদের জন্য খুবই সুবিধা ছিল, যে কোনো সমস্যা আমরা ফোন করে চলে আসতে পারতাম, অনলাইনে ওটা রিপোর্ট হয়তো পাঠাতে পারি, আমি একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারি। হ্যাঁ, সো এই ফ্যাসিলিটি গুলো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। আমি এটা আপনার কাছে জানতে চাই যে এহতেশাম স্যার যেমন আছেন, এবং অনেকের কথা কিন্তু আমরা এমনিও শুনি, প্রোগ্রাম না করলেও জানতে পারি যে উনি মানুষকে ওই অ্যাক্সেসটা দিচ্ছেন। চিকিৎসকের এই যে ফ্যামিলিয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করা, আপনাকে ওই জায়গাটা দেয়া, আপনার সাথে কথা বলা, আপনাকে রেসপন্ড করা, এইটা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কত বেশি জরুরি? প্রথম কথা হচ্ছে যে আপনাকে আসলে যার কাছে চিকিৎসা করাচ্ছেন তার উপর বিশ্বাসটা রাখতে হবে, এবং প্রত্যেক মানে পারস্পরিক শ্রদ্ধাবোধটা অনেক ব্যাপার, যে ইনি কিছু জানে না, এনার থেকে উনি ভালো ডাক্তার, ওনার থেকে ভালো ডাক্তার, এরকম ডাক্তারের কাছে ছুটাছুটি না করে আপনাকে বিশ্বাস রেখে একজনের সাথে মানে একদম একটা ম্যারিজ বন্ডিং এর মতো একটা বন্ডিং তৈরি করতে হবে, তাহলে পুরো জিনিসটা সাকসেসফুলি কাজ করবে। এটা আমার মনে হয়, আমি জানি অন্যান্য যে অনেক ধরনের থাকবে, কিন্তু আমরা একদম সেম, সেটা একদম ওই যে ম্যারিজ বন্ডিং মতো। এতেশাম ভাইয়ের সাথে 20 বছর ধরে আছে আল্লাহর রহমতে, আম্মা ভালো আছেন, এবং আবার যখন আমাদের এই অসুখটা ফিরে আসলো তখন আমরা কিন্তু এতেশাম ভাইয়ের কাছেই এসেছি, এবং আমরা ধরেন যে আরো 2-1 জায়গায় যদিও আমরা কনসাল্ট করছি, কিন্তু ফাইনালি কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে যে এতেশাম ভাই উনি এটা বলছে এখন আপনি পুরো জিনিসটাকে কমপ্লিট করেন। এখানে একটা অ্যানসার করতে মানে সাজেশন দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি শুধু মনে করি আমাদের দেশ না বা আমি না, আমরা ডাক্তাররা যারা স্বাস্থ্যকর্মী, আমরা কিন্তু আমাদের পেশেন্টদের জন্য এখন অ্যাক্সেসের নানা উপায় বের করছেন। আপনারা জানেন যে আমরা এখন অনলাইন কনসালটেশন করি, আমরা হোয়াটসঅ্যাপে মানে রোগীদেরকে হেল্প করি, ইভেন আপনারা জানেন যে এআই যেমন আমাদের ল্যাবেট গ্রুপের একটা হেলথ এআই আমরা গতকালই লঞ্চ করেছি। আমার এআই লুনা, সে কিন্তু আমার অফিস টাইমের পরেও আপনার রোগীদেরকে আপনারা যখন নক করবেন তারা সাজেশন দিবে, তারা অ্যাডভাইস করবে,
তারা বলবে যে না তুমি এই ওষুধটা খাও অথবা তুমি হাসপাতালে নিয়ে আসো, তারা কিন্তু আমরা ঠিক ওইভাবে আমাদের এআইও ডেভেলপ করেছি। সুতরাং এই যে তথ্য প্রযুক্তির যুগে রোগীদের সাথে আমাদের স্বাস্থ্যকর্মীদের যোগাযোগটা আমি মনে করি এটা আরো অনেক ইজি, এবং সব রোগীরই কিন্তু এই অ্যাক্সেসটা নেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মায়ের সুস্থতা তো অবশ্যই কামনা করছি। যে কথাটি সুমন ভাই বলছিলেন যে ম্যারেজ বন্ডেজের মতো একদম লেগে থাকা, 20টি বছর ধরে একসঙ্গে আছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ চিকিৎসকের পক্ষ থেকেও যেমন দরকার যে আমি কতটা অ্যাক্সেস দেব, আবার একই সঙ্গে রোগীর পক্ষ থেকে আমি কতটা বিশ্বাস করব, এই সম্পর্কটা যখন জমে যায়, এই সম্পর্কটা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন আসলে একটি রোগীর সুস্থ থাকার পথ তৈরি হয়। তিনি ভুলেই যান তিনি হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আমরা চাই ক্যান্সারে আর কোনো প্রাণ কোনোভাবে ঝরে না যাক, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।